থ্রি ইডিয়টসের খুব ফেমাস একটা লাইন দিয়ে কথাটা শুরু করি। সেটা হলো যে অনেকেই বলে আইদার ইউ হ্যাভ টু বি দ্য ওয়ান অর নোবডি রিমেম্বার ইউ। কথাটা একদিক দিয়ে একদম খাঁটি, এটা সত্যি কথা। নীলস আর্মস্ট্রংকে মনে রেখেছে, বাজ অ্যালড্রিনকে মনে রাখেনি। এটা নিয়ে আমরা পরে কথা বলবো। কিন্তু কথা হলো যে এই কথাটা আজকের ভিডিওর সাথে কি সম্পর্ক। এটা রিজন হলো স্টার্ট আপগুলো মূলত এমন কিছু আইডিয়া নিয়ে কাজ করে সচরাচর, যেটা হলো একটা নতুন ওয়ে অফ থিঙ্কিং নিয়ে কাজ করে। তো সেই টপিকটা নিয়ে আজকে আমরা কথা বলবো। 0 to 1 বাই পিটার থেইল। এই বইটার অনেক রিভিউ আছে, আমি আজকে নতুন কিছু বলতে পারবো না। তাই আমরা আজকে এমন কিছু টপিক নিয়ে বলবো যে টপিকগুলো হয়তো বেশিরভাগ রিভিউতে বা বুক সামারিতে এড়িয়ে যাওয়া হয়েছে, অথবা যেভাবে আপনি হয়তো কিছুটা হেল্প পেতে পারেন আপনার নিজের পার্সোনাল ডেভেলপমেন্টে। তো চলেন শুরু করা যাক, এবং অবশ্যই শেষে আমরা এমন কিছু টিপ দিব যে টিপসটা আপনার ক্যারিয়ার গ্রোথকে অনেক বুস্ট করবে। চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেহমাস ডায়েরি। আজকে আমরা কথা বলবো 0 to 1 বাই পিটার থেইল। এই বইটার কিছু এমন আনএক্সপ্লোরড টপিক নিয়ে যেগুলো হয়তো কিছু কিছু ক্ষেত্রে বইটা থেকেও কিছুটা মিস হয়ে গেছে, অথবা যেগুলো নিয়ে বেশিরভাগ মানুষ কথা বলে না। এবং ভিডিও শেষে থাকছে আপনার জন্য একটা স্পেশাল টিপ, যেটা হয়তো আপনার ইনোভেটিভ পাওয়ারকে বাড়াতে অনেক বেশি হেল্প করবে। তো চলেন শুরু করা যাক। তো এটার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে এবং আসতেছেন। তাই আপনি যেন সেটা মিস না করেন, এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন। পয়েন্ট 1, প্যারাডক্স অফ ইনোভেশন অ্যান্ড কম্পিটিশন। এবার আমি একটা কথা আসি যে ইনোভেশন অ্যান্ড কম্পিটিশনের মধ্যে আসলে সম্পর্কটা কোথায় বা প্যারাডক্সটা কোথায়। প্যারাডক্সটা এই জায়গায় যে ধরেন আজকে কথার কথা আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি। স্যামসাং কিছুদিন আগে তার মোবাইলের ভেতর এআই নিয়ে আসলো। এখন কম্পিটিশনের কারণে অন্যান্য যেসব মোবাইল ফোন ম্যানুফ্যাকচার আছে তারা এর ভেতরে এআই দেওয়া শুরু করলো। সেমভাবে অ্যাপেলও দিল এআই। এইটা পিওরলি কম্পিটিশনের একটা ফল। অর্থাৎ এখানে আপনার ইনোভেশন স্যাক্রিফাইস হয়ে যাচ্ছে কম্পিটিশনের কারণে। আপনি ফোর্সড হচ্ছেন আপনার ইনোভেশন দিকে না তাকিয়ে কম্পিটিশন যা দিচ্ছে অ্যাটলিস্ট তা দেওয়ার জন্য। অর্থাৎ আপনি যদি ধরেন যে একটা ভালো রেজাল্ট করতে চান, এই সময় আপনি যদি চান যে না আমি ভালো রেজাল্টটা করতে চাই, অ্যাট দ্য সেম টাইম আমি চাই যে আমি আমার কম্পিটিশন থেকে আগায় থাকবে, তাহলে অবশ্যই আপনাকে একটা মিনিমাম ভ্যালু অফ কম্পিটিশন একটা দিতে হবে। যেমন ধরেন আমি আমার ছোটোবেলার একটা এক্সাম্পল দিয়ে বলি। আমরা যখন বায়োলজি পরীক্ষা দিতাম, বায়োলজি অ্যান্সার করার সাথে সাথে অনেকগুলো ছবি আঁকা লাগতো। এখন আপনি যদি যেই ছবিটা ধরেন যে মানে সবাই দিচ্ছে সেই ছবিটা না দেন, তাইলে অবশ্যই আপনি কম্পিটিশন থেকে পিছিয়ে পড়বেন। আপনি ওখানে অবশ্যই যতই বলেন যে আপনি এরপরে ভালো ব্যাখ্যা দিয়েছেন যে হ্যাঁ এইভাবে এভাবে এটা হচ্ছে এনিথিং, আপনি মার্ক অত পাবেন না। এর একটা অন্যতম রিজন হলো কম্পিটিশন একটা ছবি দিয়ে একটা টিচারকে খুব সহজে কনভিন্স করে ফেলেছে যে হ্যাঁ দে নো ইট ওয়েল। তাই আপনার ইনোভেশনটা অবশ্যই কম্পিটিশনের সাথে থাকতে হলেও আপনার ইনোভেশনটা কম্পিটিশনকে টক্কর দেওয়ার মতো থাকতে হবে। এভাবেই কম্পিটিশন অনেক ক্ষেত্রে ইনোভেশনটাকে স্লো ডাউন করে ফেলে। যেমন আপনি দেখবেন যে সবচেয়ে কম কম্পিটিশন কোন সেগমেন্টে, ফোল্ডিং স্মার্টফোন। সবগুলো কোম্পানি এখন পর্যন্ত ফোল্ডিং স্মার্টফোন বের করেনি, যার ফলে এখনও দেখবেন যে প্রত্যেকবার একটা করে নতুন যখন ফোল্ডিং স্মার্টফোন লঞ্চ হয় অনেকগুলো নতুন ফিচার, কেউ অনেক পাতলা করে ফেলে, কেউ হয়তো অন্য একটা শেপ দেয়। এরকম কম্পিটিশন নাই, ইনোভেশনের তখন সুযোগ আছে। আবার যেখানে অনেক বেশি কম্পিটিশন সেখানে ইনোভেশনের সুযোগটা কমে যায়। তাই আপনি যখন 0 to 1 অর্থাৎ আপনি যখন কোনো একটা নতুন আইডিয়া ক্রিয়েট করছেন, আপনাকে মাথায় রাখতে হবে আইদার আপনি কম কম্পিটিশনের জায়গায় যেতে চান যেখানে আপনি ইনোভেশন বেশি করতে পারেন, অথবা যেটা আপনি ইনোভেশনের জায়গায় মানে বেশি কম্পিটিশনে যান আপনার ইনোভেশন অবশ্যই কমে আসবে। তখন কম্পিটিশনে সার্ভাইভ করাটা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। পয়েন্ট 2, পাওয়ার অফ সিক্রেট। এইটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, কারণ হলো গিয়া বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখনকার দিনে বিশেষ করে এটা বেশি ট্রেন্ডি দেখা যায়। যে কোনো একটা কোম্পানি একটা নতুন কিছু বের করা শুরু করলে সেটা সিক্রেটটা আগে লিক হয়ে যায়। প্রচুর ভিডিও লিক পাওয়া যায় যে হ্যাঁ এই নতুন ফিচার আসতেছে, ওটা নতুন ফিচার আসতেছে। এর ফলে কি দেখা যায় যে এই সেম ফিচারটা অন্য একটা বড় কোম্পানি বা অন্য একটা কম্পিটিটর কোম্পানি এটাকে অ্যাপ্লাই করে দেয়। সেম জিনিসটা আপনার ক্ষেত্রে হতে পারে। ধরেন আপনি একটা চাচ্ছেন যে আপনি একটা নোভেল লিখলেন বা আপনি একটা উপন্যাস লিখলেন, এখন আপনি চাচ্ছেন যে এটা মানুষের কাছে অ্যাকসেপ্টেবল বা এটা মানুষের কাছে খুব রেভলিউশনারিভাবে অ্যাকসেপ্টেবল হবে, কিন্তু আপনি একটা ভুল করে ফেলেন, আপনি আইডিয়াটা আরেকজনের সাথে শেয়ার করে ফেলেন। হতে পারে দুইটা জিনিস, যে সে আপনার সাথে কথা বলার সময় আরে এটা তো না, এটা তো খুব কমন, এটা তো সবাই করে। অথবা সেকেন্ড আরেকটা কনসেপ্ট হতে পারে যে না, সে নিজেই হয়তো এটাকে ইউজ করে সে তার নিজের কাজে ইউজ করে ফেললো। তাই আপনাকে আপনার সিক্রেটটাকে খুব বড় একটা
ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাই এটাই এজন্যই বলা হচ্ছে পাওয়ার অফ সিক্রেট। আপনাকে সিক্রেটটাকে, যেহেতু আপনি 0 to 1 পার্টে আছেন, মানে আপনি একটা নতুন ইনোভেশন পার্টে আছেন, তো অবশ্যই আপনার যে ইনোভেশনের সিক্রেটটাকে আপনাকে সিক্রেটে রাখতে হবে। পয়েন্ট 3, মনোপলিস অ্যাজ এ ফোর্স ফর গুড। অর্থাৎ বিভিন্ন সময় আমরা দেখি কিছু কিছু মার্কেটে মনোপলি চলতে থাকে। যেমন ধরেন iOS, এই মার্কেটটাতে অ্যাপেলের একচ্ছত্র মনোপলি আছে। অর্থাৎ অ্যাপেল চাইলেও, অন্য কেউ চাইলেও অ্যাপেলের মতো iOS-টাকে ইউজ করতে পারবে না। অর্থাৎ iOS যে যতদিন ইউজ করুক, প্রফিটটা অ্যাপেলের পকেটেই যাবে। এর ফলে যেটা দেখা যায় যে এটা একটা মার্কেটে ফোর্স ক্রিয়েট করে। আপনি যতই অ্যান্ড্রয়েডে ভালো একটা অ্যাপ ইউজ করেন, আপনি যতই অ্যান্ড্রয়েডে ভালো একটা ডেভেলপমেন্ট করেন, ওখানে একটা মনোপলি ফোর্স থেকে যাচ্ছে, যে ফোর্সটা আপনাকে কখনোই এই মার্কেটে এন্টার করতে দিবে না। এভাবে আপনি যদি এমন কিছু প্রডিউস করতে পারেন যেটা আপনার মনোপলি হবে, সেটা অবশ্যই মার্কেটে অলওয়েজ একটা গুড ফোর্স ক্রিয়েট করবে, এটা সারা জীবনই থাকবে। তাই আপনি যে ইনোভেশনটা করছেন, এটাকে অ্যাকচুয়ালি মনোপলি মার্কেট ক্রিয়েট করবে নাকি একটা কম্পিটিশন মার্কেটে যোগ দিবে, এটা আপনাকে অবশ্যই আগে ক্যালকুলেট করে নিতে হবে, যাতে আপনি ভবিষ্যতের জন্য খুব ভালো কিছু প্রোডাক্ট বা ইনোভেশন নিয়ে কাজ করতে পারেন। পয়েন্ট 4, ইম্পর্টেন্স অফ ডেফিনিটনেস ইন এ ভেগ ওয়ার্ল্ড। অর্থাৎ এখনকার দিনে বেশিরভাগ জিনিসই খুব ভেগ হয়ে যাচ্ছে, মানে আপনি স্বচ্ছ থাকছেন, আপনার সবাই মানে সব কিছু করছে, এরকম একটি অবস্থা। যেমন ধরেন সে কথার কথা, আপনি জানতেন যে স্যামসাং হলো ভালো মোবাইল বানায়, কথার কথা। এখন আপনি দেখছেন যে স্যামসাং ল্যাপটপও তৈরি করতেছে, স্যামসাং ক্যামেরাও তৈরি করছে। এরকম দুনিয়ায় আপনি যখন একটা নতুন ইনোভেশন নিয়ে এন্ট্রি করবেন, একটা স্টার্ট আপ নিয়ে এন্ট্রি করবেন, আপনাকে একটা ডেফিনিটনেস থাকতে হবে। তাইলে আপনি বুঝতে পারবেন যে এই স্পেসিফিক জিনিসটাই শুধু ও ভালো, অ্যান্ড নো ওয়ান এন্টার্স দ্যাট। যেটা খুব ভালো করে ডিফাইন করে দিয়েছিল অ্যাপেল। অ্যাপেল যখন কোনো একটা প্রোডাক্ট আনভেল করে, রিভিউ করে, তারা এমনভাবে প্রেজেন্ট করে যে দুনিয়া অন্য কিছু নাই। সো তারা খুব ডেফিনিট একটা সেগমেন্ট নিয়ে কাজ করে। ওরা খালি বলে যে আমাদের আগেরটার চেয়ে বেটার। অর্থাৎ ও কখনো ক্যালকুলেটই করে না বা কখনো বলেই না যে হ্যাঁ ওর হয়তো কম্পিটিটরের চেয়ে কতটা বেটার। ওর কথা হলো আগেরটার চেয়ে বেটার। আপনার কিছু ডেফিনেটনেস থাকতে হবে, যার কারণে মানুষ বুঝবে। যেমন ধরেন যে এখন পর্যন্ত স্যামসাং, আপনি জানেন কিনা জানি না, স্যামসাংয়ের মোবাইল আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, সব আছে। যেমন আপনাকে যদি জিজ্ঞেস করি যে স্যামসাং এক্স্যাক্ট কোনটা ভালো বানায়, ইউ নেভার নো, ঠিক আছে। আবার সেই জায়গায় সনি দেখা যায়, সনির ক্যামেরা আছে, টিভি আছে, আই গেস ফ্রিজও হয়তো থাকতে পারে, আমি জীবনে শুনি নাই, বাট লাইক এরকম যে ওদের অনেক কিছু আছে। আপনি যদি জিজ্ঞেস করেন যে সনির বেস্ট কি, আপনি অবশ্যই বলবেন টিভি, ক্যামেরা, সেন্সার, বাট আপনি কি বলবেন মোবাইল? না, কারণ এই ডেফিনেটনেসের অভাবে সনির মোবাইল কখনো পপুলারিটি পায়নি। তাই আপনি যদি একটা স্টার্ট আপ নিয়ে কাজ করতে চান, অবশ্যই আপনাকে আপনার ডেফিনেটনেস থাকতে হবে। পয়েন্ট 5, টেকনোলজি অ্যাজ এ টুল ফর এসকেপিং কম্পিটিশন। এটা আসলে কি বোঝানো হয়? ধরেন আমি এটা একদম পার্সোনাল লেভেলে এখন চলে যাই। ধরেন আপনি চাচ্ছেন যে আপনার বাকি যেসব স্টুডেন্টস রয়েছে, আপনার ক্লাসমেট, আপনি তাদের চেয়ে বেটার করতে চাচ্ছেন। এখন আপনি কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন যে তারা যেই এক্স্যাক্ট যেই ধরেন যে হলো গিয়া পারফর্ম করে বা যেই রকমভাবে পড়ালেখা করে, আপনি অবভিয়াসলি আপনি দিনে 24 ঘন্টায় পান, একই টিচারের কাছে পড়েন, কিন্তু আপনি চাচ্ছেন তাদের চেয়ে একটু বেটার করতে, আপনি একটু ইনোভেশন দিয়ে যাচ্ছেন। তাহলে আপনাকে হেল্প নিতে হবে টেকনোলজির। কিরকম? সবাই মোবাইল দেখছে, সবাই মোবাইলে বিভিন্ন ইউটিউব ভিডিও, ফেসবুকের ভিডিও, রিলস, হ্যান ত্যান সব দেখছে, কিন্তু আপনি সেটাকে একটু কাজে লাগালেন আপনার নিজের পার্সোনাল কাজে। কেমন? আমাদের অ্যাক্টিভ লার্নিং, প্যাসিভ লার্নিং নিয়ে একটা পুরো ভিডিও আছে, আপনি ওটা একবার চেক আউট করতে পারেন। আপনি আপনার প্যাসিভ পার্টটা আপনার পড়ালেখা রিলেটেড কাজে লাগিয়ে দিলেন, অথবা আপনি আপনার প্যাসিভ পার্ট না আপনার নিজেকে মোটিভেট করার কাজে ব্যবহার করলেন, টেকনোলজিটাকে ব্যবহার করলেন। সবাই হলো মোবাইলটাকে ইউজ করছে তার এন্টারটেইনমেন্টের জন্য, আপনি ইউজ করেন আপনার প্রোডাক্টিভিটির জন্য। আপনি আপনার মোবাইলে আপনার সব নোটস রাখলেন, আপনি আপনার কাজটাকে ইজিয়ার করে রাখলেন। তাইলে কি হবে? আপনি যে কোনো একটা কাজে আপনাকে নিজেকে অ্যাহেড রাখতে পারবেন। মাথা রাখবেন, টেকনোলজি যতদিন আপনাকে ব্যবহার করছে, আপনি কোনোদিন টেকনোলজি থেকে কিছু ইউটিলিটিফুল কিছু পাবেন না। কিন্তু যদি আপনি টেকনোলজিকে ইউজ করেন, আপনি অবশ্যই সেখানে ইউটিলিটিফুল বেশ কিছু পাবেন। পয়েন্ট 7, ব্লাইন্ড স্পট অফ গ্লোবালাইজেশন ভার্সেস টেকনোলজি। এই পয়েন্টটা বলতে মূলত কী বোঝানো হয়? যে ধরেন আপনি গ্লোবালাইজেশনের বিভিন্ন আসপেক্ট আছে, মানুষ বিভিন্ন দিক দিয়ে আপনার অ্যাক্সেস করতে পারছে। যেমন ধরেন যে আপনি হয়তো একটা লেকচার দেখতে চাচ্ছেন, আপনি সেই লেকচার দেখার জন্য আপনার প্রচুর ইউটিউবে ভিডিও আছে, কোর্স আছে, অনেক কিছু আছে, গ্লোবালাইজেশন সব দিক দিয়ে ছড়িয়ে গেছে। কিন্তু আপনি তার ব্লাইন্ড স্পটটা খুঁজে বের করতে পারেন যে এই একটা জায়গায়, যে জায়গায় আসলে গ্লোবালাইজেশনটা পৌঁছায়নি, তাহলে আপনি ওই জায়গায় এক্সেল করতে পারেন। কিরকম? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো এটা হয়েও গেছে, নাও হয়ে থাকতে পারে। ধরেন আপনি দেখলেন যে পুরান ঢাকা থেকে আপনি পাইকারি দরে জিনিসপাতি কিনে আনতে পারেন, কিন্তু পুরান ঢাকার একটাই প্রবলেম, আপনি ওখানে যাচ্ছেন,
যে কিনে আনছেন এই যাতায়াতে যে পরিমাণ হ্যাসেল আপনাকে ফেস করতে হচ্ছে, আপনি সেই হ্যাসেলটা ফেস করতে চাচ্ছেন না। এরকম ধরেন আরও 10 জন আছে যারা এটা করতে চাচ্ছে না। আপনি কি করলেন, আপনি একটা অনলাইন প্ল্যাটফর্ম ক্রিয়েট করলেন যেখানে আপনি হয়তো সবগুলো পুরান ঢাকার পাইকারি বিক্রেতাকে অ্যাড করলেন, আর হলো গিয়া এখানে ধরেন যে হলো গিয়া আপনার কাস্টমাররা থাকলো। আপনি কি করলেন যে হ্যাঁ, দারাজের মতো তারা শুধু পাইকারি অ্যামাউন্ট অনুযায়ী তারা হলো সেলের বলবে যে হ্যাঁ 10টা এত টাকায়, 12টা এত টাকায়, নট একটার দাম কত, এভাবে দিয়ে দিলেন। তো যার ইচ্ছা সে অর্ডার করলো এবং সেইখান থেকে হলো গিয়া আপনি একটা ডেলিভারি ফি বা একটা প্ল্যাটফর্ম চার্জ নিয়ে আপনি তাকে পৌঁছে দিলেন। এর ফলে কি হচ্ছে, এর ফলে হলো গিয়ে পুরান ঢাকার ওনারও বেশি সেল হচ্ছে, আবার এদিকে কাস্টমারটাও পাইকারি দরে একটা জিনিস পেয়ে যাচ্ছে। হয়তো এই আইডিয়াটা ইমপ্লিমেন্টেড, আমি জানি না। এই যে জিনিসটা ধরেন যে আমি যদি ধরে নিই যে হ্যাঁ হয়তো এই জিনিসটা যদি না থেকে থাকে, তাহলে এটা একটা গ্লোবালাইজেশনের ব্লাইন্ড স্পট। দারাজ তো আছে, দারাজ তো নাই এমন না, বা এরকম অনলাইন প্রচুর প্ল্যাটফর্ম আছে যারা কম দামে আপনাকে জিনিস দিচ্ছে। কিন্তু এই যে পাইকারি মার্কেট থেকে সরাসরি কিনবো কিন্তু একটা ডেলিভারি চার্জ অ্যাড করে, এটা হয়তো একটা ব্লাইন্ড স্পট থেকে গেছে। আপনাকে এই ব্লাইন্ড স্পটটা খুঁজে বের করতে হবে। যে কোনো জিনিসে এক্সেল করতে চাইলে, আপনি চান যে ধরেন যে হলো গিয়া একটা ক্লাসের একটা লেকচারে ভালো করতে, অবশ্যই খেয়াল করে দেখেন টিচারটার কোন একটা স্পট আছে যেটা টিচারটা নিজে বলার সময় এমফাসিস করছে। আপনি যদি ওই খাতায় লেখার সময় ওই পয়েন্টটাকে এমফাসিস করতে পারেন, টিচার মনে করছে হ্যাঁ স্টুডেন্টটা ক্লাস করেছে। আপনাকে এরকমভাবে স্পেসিফিক পয়েন্টগুলো ইউজ করতে হবে। আর এটার জন্য অবশ্যই আপনি টেকনোলজিকে ইউজ করতে পারেন। যে কোনো স্টার্ট আপ বলেন বা যে কোনো আপনার নিজের প্র্যাকটিস বলেন, এগুলোর ক্ষেত্রে আপনার যদি টেকনোলজিটাকে ইউজ করেন, এই ধরনের প্রবলেম সলভ করা খুব ইজি হয়ে যাবে। আপনি টেকনোলজি কী করে আপনি ক্লাসের ক্ষেত্রে ইউজ করছেন, অনেকেই আছে ক্লাস রেকর্ড করে ফেলে। তো আপনি যখন ক্লাসটা রিওয়াইন্ড করে শুনছেন, তখন আপনি খেয়াল করেন যে সে কোন পয়েন্টটাতে ফোকাস করছে। ইউজ অফ টেকনোলজি, আপনি যে কোনোভাবে আপনার টেকনোলজিকে ইউজ করেন। আপনার ইভেন আপনি চাইলে এখনকার এআইটাকে ইউজ করতে পারেন। এভাবে করে আপনি আপনার গ্লোবালাইজেশনের ব্লাইন্ড স্পটটাকে ফাইন্ড আউট করেন। লাস্ট বাট নট লিস্ট, দ্যাট ইজ ভার্টিক্যাল ডেভেলপমেন্ট ভার্সেস হরাইজন্টাল ডেভেলপমেন্ট। ভার্টিক্যাল প্রোগ্রেসটা কি? ভার্টিক্যাল প্রোগ্রেসটা হলো 0 to 1, যেটা নিয়ে পুরো বইটা রচিত সেটা। আর হরাইজন্টাল প্রোগ্রেসটা কি? সেটা হলো 1 to infinity। কীরকম আমি আপনাকে বলি। আমি এখন যে জিনিসটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করা হচ্ছে সেটা নিয়ে একটা এক্সাম্পল দিই। কোনো একটা সময় ছিল একটা x86 আর্কিটেকচার ইন্টেল প্রথম নিয়ে আসে, যেখান থেকে একটা সিপিইউ তৈরি হয়। আস্তে আস্তে সেখান থেকে হলো গিয়া আপনার নতুন করে এটাকে অপটিমাইজ করা শুরু হয়। সেম আর্কিটেকচারে রাইজেন বা AMD এসে জয়েন করে। আস্তে আস্তে ডেভেলপ করতে এখন পর্যন্ত এটা খালি এফিশিয়েন্ট হচ্ছে, প্রত্যেকদিনই এফিশিয়েন্ট হচ্ছে। মজার বিষয়, হুট করে অ্যাপেল সিলিকন একটা নতুন আইডিয়া নিয়ে আসলো, যেখানে ইন্টেলের x86 আর্কিটেকচারটা তারা ইউজ করছে না। তারা একটা ইন্টিগ্রেটেড মোবাইলের মতো তারা হলো গিয়া একটা M1 চিপ ইউজ করছে, যার ভেতরে র্যাম এবং জিপিইউ সব ইন্টিগ্রেটেড। এর মাধ্যমে কি দেখা গেল, অ্যাপেল একটা নতুন ভার্টিক্যাল তৈরি করলো, যেটা ছিল 0 to 1, অর্থাৎ একটা নতুন হরাইজন যেখানে সবগুলোকে ইন্টিগ্রেটেড অবস্থা ARM প্রসেস বলা হয়, এই প্রসেসে নিয়ে আসা হলো। এর ফলে কি দাঁড়ালো? এর ফলে দেখা গেল যে অ্যাপেলের এই সেম ডিভাইসটা উইন্ডোজ একটা ডিভাইসের চেয়ে অনেক ফাস্ট কাজ করতেছে এবং অনেক কম পাওয়ার হাংরি হচ্ছে, যার ফলে এটার অনেকগুলো নতুন প্রসপেক্ট তৈরি হওয়া শুরু হলো। এটা হলো ভার্টিক্যাল প্রোগ্রেস। এবার আসি হরাইজন্টাল প্রোগ্রেস কি। অ্যাপেল যখন একবার M1 চিপ দিয়ে তারা এইরকম সিলিকন অ্যাপেল সিলিকনে কনভার্ট হলো, অর্থাৎ তারা সবকিছু ইন্টিগ্রেটেড অবস্থায় ক্রিয়েট করা শুরু হলো, তখনকার ল্যাপটপগুলো অনেকেই বলতো যে না এটাতে ভিডিও এডিটিং করা যায় না, তারপর 3D রেন্ডারিং করা যায় না, অনেক কাজই করা যায় না, যেটা নিয়ে অনেকে অনেক কমপ্লেন করতো। কিন্তু দেখা গেল এরপর যখন ভার্টিক্যাল প্রোগ্রেসটা হয়ে গেল, এবার হরাইজন্টালি এখন অনেক বেশি এটাকে এফিশিয়েন্ট বানানো সম্ভব হয়েছে। আগেকার দিনে মানুষ বলতো যে অ্যাপেলের ডিভাইসে গেম খেলা যায় না, এখন গেমও খেলা যায়। তার মানে কি, এখন সে হরাইজন্টাল প্রোগ্রেস আছে। আপনাকে আপনার ভার্টিক্যাল প্রোগ্রেসটার দিকে বেশি ফোকাস দিতে হবে। কোন একটা জিনিস আছে যেটা চেঞ্জ করলে হয়তো আপনি নিজেকে চেঞ্জ করতে পারছেন, অথবা কোন একটা জিনিস আছে যেটা চেঞ্জ করলে আপনি হয়তো আপনার পড়ার হ্যাবিটটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন, বা কোন একটা জায়গায় আপনি সিস্টেম চেঞ্জ করলে আপনি হয়তো আপনার যেই লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারছেন। এরকমভাবে আপনাকে আপনার হরাইজনটা বা ভার্টিক্যালটা ডিফাইন করতে হবে, দেন আপনি সেটা ভার্টিক্যাল প্রোগ্রেসে যেতে পারেন। যেমন আমার ক্ষেত্রে যেটা বলি, যে আমি যদি নিজের দিকে তাকাই, আপনারা অনেকেই জানেন যে আমি বেশ হেলদি একটা মানুষ। আমি চাচ্ছি যে আমার ওয়েটটা কিছুটা কমে যাক। আমি যদি চাই যে আমার এখন ভার্টিক্যাল প্রোগ্রেস হোক, তাহলে আমাকে এমন একটা হ্যাবিট ধরতে হবে যে হ্যাবিটের মাধ্যমে আমি হলো গিয়ে আমার ওয়েটটা একটা লং টার্মে চেঞ্জ করতে পারি। যদি আমি একবার সেই হ্যাবিটটা ধরতে পারি, দেন আমি ভার্টিক্যালি থেকে হরাইজন্টালে যেতে পারবো, যে হ্যাঁ আমি আস্তে আস্তে এবার আমি কোনো এক্সারসাইজ বাড়াচ্ছি, কমাচ্ছি, অনেক কিছু করা যাবে। তখন অনেক কিছু অনেক ইজি হয়ে যাবে। কিন্তু এই ভার্টিক্যাল পার্টটা ইম্পর্টেন্ট। আপনি যদি একটা স্টার্ট আপ দিতে চান, অথবা আপনি চান যে না আপনি নিজেকে ডেভেলপ করবেন, আপনার এই ভার্টিক্যাল কোন ইমপ্রুভমেন্টটা দরকার, এটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। এবার আসি
যদি আপনি এতক্ষণ ধরে ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আমি আসি সেই বোনাস পয়েন্টটা যেটা আমি আপনাদেরকে শুরুতে বলেছি। এবার আপনি চাচ্ছেন যে আপনার একটা ছোট পয়েন্টে চেঞ্জটাকে আপনি পুরা আপনার লাইফের একটা বড় চেঞ্জে কনভার্ট করুন। ভার্টিক্যাল আর হরিজন্টাল চেঞ্জটা নিয়ে আপনি আশা করি বুঝতে পেরেছেন যে এটা কতটা ইম্পর্টেন্ট। তাহলে আমি একটা ছোট টিপ দিই, সেটা হলো আমি অন্য একটা বই দ্য মিরাকল মর্নিং থেকে পেয়েছি। এই বইটার ক্ষেত্রে একটা জিনিস আমি খুব বেশি করে লক্ষ্য করেছি, আপনি একবার ট্রাই করে দেখেন। আপনার দিনের দেখবেন যে রাতের পার্টটা, রাত 11টার পরবর্তী যে পার্টটা আপনি জেগে থাকেন, খুবই কম ইউটিলাইজ হয়। আপনি দেখবেন যে এফিসিয়েন্সি অনেক লো থাকে, অনেক কারণ থাকে, চ্যাটিং, তারপর দেখা যায় ভিডিও আসে, অনেক কিছু হতে পারে। আমি সেগুলো নিয়ে কোনো কথা বলছি না। আপনি যদি কোনোভাবে রাত 11টার আগে ঘুমায় যেতে পারেন এবং আপনি কোনোভাবে 6টার আগে ওঠার একটা অভ্যাস করতে পারেন, 6 থেকে 7 ঘন্টার একটা ঘুমের গ্যাপ রেখে, আপনি দেখবেন যে আপনার লাইফের অনেক কিছু অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। আপনার ভার্টিক্যাল চেঞ্জটা ওখান থেকেই শুরু হবে। তাই আপনি এই স্টেপটা ফলো করলে আশা করি আপনি বেশ উপকৃত হবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম অনেকগুলো ভিডিও আমাদের সামনে আসতেছে। আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন ধরনের ভিডিও সামনে চাচ্ছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রেহমাজ ডায়েরির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।